ওরে এক্ষুনি মনে হয় ঝড় বৃষ্টি নামবে, শিগগির নৌকা পাড়ের দিকে নিয়ে চল। হ্যাঁ কাকা, তাই চলো। হরি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। তার কাকা হরেনের কাছেই কোলে পিঠে মানুষ হয়েছে হরি। কাকা সংসার ধর্ম করেননি, তাই তার সবটাই এখন হরি। হরিকে তার কাকা বড্ড ভালোবাসে। হরেন পেশায় জেলে, নদীতে মাছ ধরেই সংসার চলতো তাদের। হরিও তার কাকার সাথে নদীতে মাছ ধরতে যেত। রূপনারায়ণ নদীর তীরে ছোট্ট একটি চর, তার পাশেই একটা গ্রাম বকুলপুর। এখানের অধিকাংশ লোকই জেলে, নদীর মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। বাঁধের উত্তর দিকের চরের শেষে একটা শ্মশান, ওখানেই বট গাছে বাঁধা থাকে সারি সারি নৌকা। নদীর মাছ ধরে আর চরে চাষবাস করে খুব সুখেই দিন কাটছিল বকুলপুর গ্রামের বাসিন্দাদের। একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। ভোর রাতে ভাটার সময় সবাই মাছ ধরে ফিরছিল। ওই শ্মশানের কাছে নৌকা বাঁধতে গিয়ে দেখা গেল নদীর পাড়ে একটা মৃতদেহ পড়ে আছে। হইচই পড়ে গেল সারা গ্রামে। সারা গ্রামের লোক জড়ো হলো। দেখে মনে হচ্ছে একটা মধ্যবয়সী লোকের মৃতদেহ, বেশ পুরানো। দেহটা পচে গলে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। এ তো আমাদের গ্রামের কেউ বলে মনে হচ্ছে না। মনে হয় জ্বরের জ্বালা ভেসে এসেছে। এখন কি করা যায়, খুব পচা দুর্গন্ধ উঠছে। চলো ওটাকে শ্মশানের ধারে মাটিতে গিয়ে পুঁতে দিই। সেই মতো সবাই ওই মৃতদেহটিকে মাটি চাপা দিয়ে দিল। তারপর থেকেই গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মাছ ধরে বাড়ি ফিরে নৌকা পাতে গিয়ে দেখা যায় ঝুড়িতে একটাও মাছ নেই, সব মাছ উধাও। কোনোদিন দেখা যায় কে যেন সব নৌকার বাঁধন খুলে দিয়েছে, মাছ নদীতে ভাসছে নৌকাগুলো। রাত্রে ওই শ্মশানের কাছে কাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সারা গ্রাম আতঙ্কিত হয়ে উঠল। এখন রাত্রে আর কেউ একা একা নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যেতে সাহস পায় না। একদিন দুপুরে হরেন মাঝি আর হরি জোয়ারে মাছ ধরছিল। আজ দিনটা খুব খারাপ যাচ্ছে তাদের। 2 ঘন্টা কেটে গেল, একটাও মাছ পড়লো না আজ। কাকা, আজ মনে হয় মাছ পড়বে না। মনে হয় তাই। চল নৌকা করা বাড়ি ফিরে যা। তাই চল। দিনটা আজ মোটেই ভালো গেল না, একটাও মাছ পড়লো না। আর এখন তো রাত্রে মাছ ধরতে কেউ আসে না। নৌকা নিয়ে ওরা পাড়ে পৌঁছালো। আরে হরেন তো বাড়ি ফিরে যাচ্ছে রে। হ্যাঁ গো, আজ দিনটা খুব খারাপ, একটাও মাছ ধরা পড়লো না। হ্যাঁ, আমিও কয়েকটা পেয়েছি। ওই উত্তরে ছোট বাগানে নাকি মাছ পড়ছে, ওখানে একবার যাবো। চলো, যাবে? যাবে বলছো? চলো। হরি, হরি তুই বাড়ি চলে যা, গিয়ে রান্না করে খেয়ে নিবি, আমার হয়তো দেরি হয়ে যাবে। হরেন মাঝি আর নকুল নৌকা নিয়ে পাড়ি দিল ছোট গ্রামের দিকে। সূর্য তখন মধ্য গগনে, খাঁ খাঁ করছে রোদ্দুর। হরি বাড়ির দিকে রওনা দিল। শ্মশানের কাছটা বট গাছের ছায়ায় দিনের বেলাতেই যেন অন্ধকার। চারিদিকটা একদম নির্জন, নিস্তব্ধ।
হরি আপন মনে হেঁটে চলেছে। শ্মশানের পাশের রাস্তাটায় চলতে চলতে হঠাৎ হরি থমকে দাঁড়িয়ে গেল। ঠিক তার পায়ের সামনে একটা মাছ, হ্যাঁ জ্যান্ত মাছ, তখনও নড়ছে। হরি মনে ভাবলো কেউ মাছ ধরে নিয়ে যাওয়ার সময় তার ঝুড়ি থেকে হয়তো পড়ে গেছে। ভগবান সব দেখতে পান, আজ একটা মাছ পড়েনি বলে আমার ভাগ্যে মাছ জগিয়ে দিলেন। মাছ ভাজা আর গরম ভাতের সাথে খুব জমবে। এইসব ভাবতে ভাবতে হরি হাঁটতে শুরু করেছে। হঠাৎ পেছন থেকে একটা ডাক, এই কাকা, এই তুই মাছটা কুড়িয়ে নিয়ে যে বড়, এটা আমার মাছ, আমাকে দে। তোমার মাছ তাহলে এখানে পড়ে গেল? হ্যাঁ, আমার মাছ পড়ে গিয়েছে ওখানে। আমাকে ছোট পেয়ে খুব মিথ্যে বলছো। তোমাকে তো আগে কখনো আমাদের এখানে দেখিনি। না, আমি এখানের লোক না। তাই আমাকে বাচ্চা পেয়ে ঠকিয়ে মাছটা নেবে? না 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 না, ওটা আমার মাছ, আমায় দে দে। যাও যাও, নদীতে গিয়ে মাছ ধরে নাও। কত শখ, মাছ নেবে। হরি মনের আনন্দে নাচতে নাচতে মাছটা নিয়ে বাড়ি ফিরল। রান্না সেরে মাছ ভাজা দিয়ে গরম ভাত জমিয়ে খেলো। আহা, খাওয়াটা জোরদার হলো। এবার একটা ঘুম দিলেই হবে। কাকা এসে ডাকলে তখন ওঠা যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়, হরেন বাড়ি ফিরল। হরি, 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 কোথায় গেলি? এদিকে হরির কোনো সাড়া নেই। ঘরের দরজা ভেজানো, ঘুমিয়ে পড়েছে হয়তো। হরেন ঠেলে দরজা খুলে ভেতরে ঢুকলো। গিয়ে দেখলো হরি ঘুমাচ্ছে। উফ, সন্ধ্যা হতে গেল, ছেলেটা এখনো ঘুমাচ্ছে। এখানে আর পারা যায় না। এই বলে হরিকে ঠেলা দিতে গিয়ে হরেন দেখলো ওর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। হরেন ছুটে গিয়ে কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, এ তো সাংঘাতিক জ্বর, সারা গা গরমে পুড়ে যাচ্ছে। সারাদিন জলে জলে মাছ ধরেছে নাকি? না না, ও তো দুপুরে বাড়িতেই ছিল। ঠিক আছে, এই ঔষধটা রাখো, 2 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াবে। জ্বর না কমলে কাল একবার খবর দিও। এই বলে কবিরাজ মশাই চলে গেলেন। দু ঘন্টা ছাড়া ছাড়া ঔষধ খাওয়ানো হলো। হরেন সারা রাত জেগে বসে রইল, তাও জ্বর একটুও কমলো না। মা বাবা মরা ছেলেটাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে হরেন। ওই হরির মা বাবা সব। হরেনের মন কষ্টে ফেটে পড়ল। হঠাৎ তার মনে পড়ল গ্রামে ঘটা সেই ঘটনাগুলো। তাহলে দুপুরে ওই শ্মশানের কাছ দিয়ে ফেরার সময় ও কি কোনো অপদেবতার ফাঁদে পড়েছে? তখন ভোর হয় হয়, হরেন চলল ভৈরব চক্রবর্তীর কাছে। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের মন্দিরের পুরোহিত মশাই। তিনি ছোটখাটো তন্ত্রমন্ত্র, ওঝা গুনিনের কাজকর্ম জানেন। খুবই সচ্ছল মানুষ। হরেন তাকে সব কথা খুলে বলল। সব শুনে চক্রবর্তী মশাই বললেন, চিন্তা করো না হরেন, সকাল তো হয়েই এলো। আমি মন্দিরে যাব, মায়ের সেবা দিয়েই তোমার বাড়ি আসছি। তুমি বাড়ি ফিরে যাও। হরিকে একা ফেলে আসা তোমার মোটেই ঠিক হয়নি। চক্রবর্তী মশাইয়ের কথা মতো হরেন দ্রুত বাড়ির দিকে রওনা দিল। ফিরে এসে হরির পাশে বসে অপেক্ষা করতে লাগলো চক্রবর্তী মশাইয়ের। কিছুক্ষণ পরেই তিনি উপস্থিত হলেন। হরেন, হরেন, বাইরে এসো। আসুন আসুন, ভেতরে আসুন। চক্রবর্তী মশাই ভেতরে গেলেন। ভালো করে দেখে বললেন, তুমি যা ভেবেছিলে তাই, হাওয়া বাতাস। তবে চিন্তা করো না,
মায়ের ঘটের জল এনেছি, এটা ওর সারা গায়ে বুলিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে চক্রবর্তী মশাই ঘটি থেকে জল নিয়ে হরির মাথায় হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য কাণ্ড! হরি চোখ খুলে তাকালো, জল নিমেষে হাওয়া হয়ে গেল। হরি উঠে বসলো। বাবা হরি, তুমি কোথায় গিয়েছিলে? কোনো অঘটন ঘটেছিল কাল? হ্যাঁ ঠাকুর মশাই, আমি দুপুরে শ্মশানের ওখান থেকে বাড়ি ফিরছিলাম। ঘটনাটা খুলে বলল। সব ব্যাপারটা শুনে চক্রবর্তী মশাই বললেন, তোমার কাজটা কিন্তু ঠিক হয়নি। এখানে ওখানে দিনে দুপুরে শুকনো টাঙায় মাছ পড়ে আছে, আর তুমি তা কুড়িয়ে নিলে, তাও ওই শ্মশানের কাছে। তুমি জানো না কদিন ধরে গ্রামে কি সব কাণ্ড চলছে? তাহলে এখন কি উপায়? ওর খুব দৃষ্টি পড়েছে এর ওপর। মাছটা হয়তো তারই আহার ছিল, এখন সে তো আর এর পিছু ছাড়বে না। আপনি কিছু একটা করুন। আমি সামান্য একজন মায়ের পূজারী, আমার কোনো ক্ষমতাই নেই ওর সঙ্গে মোকাবিলা করার। আমি কয়েকবার চেষ্টা করেছি, রাত্রে ওই শ্মশানেও গেছি, কিন্তু আমার দ্বারা ওকে হারানো শক্ত। আমাদের গ্রামে আগে তো এমন ছিল না, কি করে এসব হচ্ছে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। এখন কি উপায়, কি করব কিছু বলুন। তুমি বিকেলে গ্রামের কয়েকজনকে নিয়ে গ্রামের ওই বটতলায় এসো, একটা আলোচনা করে দেখা যাক। আর এই গীতাটা নাও, হরির কাছে রেখে দিও, তাহলে ও আর হরির কাছে ঘেঁষতে পারবে না। চক্রবর্তী মশাইয়ের কথা মতো বিকালে সবাই এসে উপস্থিত হলো গ্রামের বটতলায়। গ্রামে ভূতের উপদ্রব তো তোমরা সবাই শুনেছ, এর একটা প্রতিকার করার জন্যই আজকে এই সভা। আপনি কিছু একটা করুন চক্রবর্তী মশাই, আমাদের সারা গ্রাম একই অভিশাপের শিকার হলো। এর সমাধান আমার কাছে নেই। তাহলে কি আমরা ছেলেপুলে নিয়ে না খেয়ে মারা পড়বো? রাতে নদীতে যাওয়া যায় না, দিনে ভালো মাছ পড়ে না, কি করবো আমরা? একটা উপায় আছে। মহাদেব মহারাজ আমার গুরুদেব, তবে আমার উপর উনি অসন্তুষ্ট, তাই আমি তার কাছে যাইনি। তবে তোমরা সবাই মিলে আমার সাথে চলো, যদি উনি তোমাদের ডাকে সাড়া দেন। তাই চলুন, আমরা সবাই যাব। ঠিক আছে, হরেন সহদেব, নকুল আর আমি কাল সকালে রওনা দেব। সেই মতো পরদিন সকালে তারা চলল মহাদেব মহারাজের বাড়ি। দীর্ঘকায় চেহারা, পরনে লাল বস্ত্র, কপালে তিলক, হাতে রুদ্রাক্ষের মালা। ভয়ে তার সামনে দাঁড়ানো দায়। বাড়ির পেছনে একটা অশ্বত্থ গাছের নিচে বসেছিলেন তিনি। বাবা, আপনি এদের রক্ষা করুন। চোখ খুলে তিনি বললেন, দেখি ভৈরব, তুমি এখানে? কি ব্যাপার? বাবা, আপনি এদের রক্ষা করুন, এদের খুব বড় বিপদ। ঠিক আছে, অপেক্ষা কর। এই বলে মহারাজ চোখ বন্ধ করলেন। একটু পরে চোখ খুলে বললেন, বিপদ, ঘোর বিপদ। আমি দেখছি একের পর এক লাশ। অশরীরের উপদ্রব, কুদৃষ্টি পড়েছে তোদের গ্রামে। কিন্তু বাবা, এমন তো ছিল না, কি করে এমন হলো? মহারাজ আবার চোখ বুঝলেন, তারপর বললেন, একটা মরা লাশ তোদের ওই শ্মশানের ধারে বট গাছের পাশে পোতা আছে। হ্যাঁ বাবা, একদিন জোয়ারের জলে একটা মরা ভেসে আসে, আর সেটাকে গ্রামের সবাই ওখানে মাটিতে কবর দেয়। হ্যাঁ, ওটা যে সে মানুষের মরা না, ওটা একটা তন্তু সাধকের মরা ছিল। ওই মাটিতে তার দেহ পড়েছে, তাই সে ওখানেই আস্তানা নিয়েছে, ওই বট গাছেই বাসা বেঁধেছে। একটা দিশে আর অতিরিক্ত আত্মা একে একে গোটা গ্রামকে শেষ করবে। বাবা, আপনি চলুন, আমাদের গ্রামটাকে বাঁচান। 7 দিন পর কৃষ্ণ চতুর্দশী, ওই দিন ওই আত্মাকে বন্দি করতে হবে, তা না হলে পরের দিন পূর্ণিমা কেটে গেলে ওর শক্তি আরো বেড়ে যাবে, তখন একে ওকে ধরে মারবে। তাহলে মহারাজ কি কি লাগবে বলুন, আমরা ব্যবস্থা করে রাখবো। আরে আরে দাঁড়াও, একটা সমস্যা আছে। কাল আমি
আমার গরুর বাৎসরিক কাজে হরিদ্বার যাব, ফিরতে অন্তত আমার দিন 15 লাগবে। বাবা বাঁচান, পরের কৃষ্ণ চতুর্দশীতে তো মনে হয় সারা গ্রাম শূন্য হয়ে যাবে। বাবা, কোনো কি উপায় নেই গ্রামটাকে রক্ষা করার? একটা উপায় আছে, কিন্তু সেটা খুব শক্ত। পারবি? বলুন কি উপায়? আমি ফিরে না আসা পর্যন্ত ওই আত্মাকে বন্দি করার একটা উপায় আছে। কৃষ্ণ চতুর্দশীর রাতে ওই শ্মশানে গিয়ে কেউ যদি ওই বট গাছে একটা লোহার পেরেক পুঁতে দিয়ে আসতে পারে, তাহলে ওই আত্মা ওই বট গাছেই বন্দি থাকবে। তারপর আমি ফিরে পরের কৃষ্ণ চতুর্দশীর রাতে ওই আত্মা সৎগতি করে দেবো। কিন্তু এই কাজে খুব বিপদ, প্রাণ সংশয় হতে পারে। পারবে তোমরা? পারবে? যদি না পারি? না পারলে এখন একটাই উপায়, ওই শ্মশানের কাছে কেউ যাবে না, আর সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোবে না, সবাই বাড়িতে বন্দি হয়ে থাকবে। তাছাড়া আর কোনো উপায় নেই। হরেন, তোর ভাইপোকে চোখে চোখে রাখবি। ওর ওপরে আত্মার কুদৃষ্টি পড়েছে, ওকে চোখে চোখে রাখিস, ওর ঘোর বিপদ আসছে। কিন্তু কতদিন বাড়িতে বসে থাকবো? পেট কি শুনবে? এছাড়া উপায় কি? কে যাবে শ্মশানে ওই বট গাছে পেরেক পুঁততে? সারা গ্রাম এখন ভয়ে ছিটকে রয়েছে। কেউ আর নদীর ধারের শ্মশানের দিকে যায় না। সন্ধ্যার পর কেউই আর বাড়ি থেকে বাইরে বের হয় না। কিন্তু এভাবে বাড়িতে কতদিন বন্দি হয়ে থাকা যায়? হরেন রোজ রাত্রে হরিকে নিয়ে জেগে বসে থাকে। তার মনে হয় কেউ যেন রোজ রাত্রে তার বাড়ির বাইরে ঘোরাফেরা করে, হরিকে তার থেকে ছিনিয়ে নিতে চায়। হরি ভয়ে ভয়ে ভরে ওঠে। কাকা, 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 আমার ভয় করছে, ও আমাকে ডাকছে। কাকা, কাকা, আমার ভয় করছে। না বাবা, আমি থাকতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। পরদিন সকালে হই হই কাণ্ড। নকুল জেলের বছর কুড়ির ছেলে গণেশ পাশের গ্রামে মামার বাড়ি থেকে চাল নিয়ে ফিরছিল ওই নদীর বাঁধ ধরে। ফিরতে সন্ধে হয়ে যায়। সারা রাত কেটে যায়, বাড়ি আর ফেরে না গণেশ। বাড়ির লোক ভাবে হয়তো মামা বাড়িতে থেকে গেছে, কিন্তু সকালে দেখা যায় বাঁধের ধারে একটা শুকনো পাকলা গাছের ডালে গণেশের মৃতদেহটা ঝুলছে, যেন কেউ তাকে পৈশাচিকভাবে মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। সারা গ্রাম জুড়ে এখন আতঙ্কের ছায়া। রাত্রে সবাই আলো জেলে ঘরে বসে থাকে। নরেনের চোখে আর ঘুম নেই, হরিতাল সব। এদিকে কাজকর্ম সব বন্ধ, ঘরে চাল ডাল যা ছিল তা দিয়ে কোনো রকমে চলছে। হরিকে ছেড়ে বাইরে যেতেও সাহস পায় না হরেন। এইভাবেই দিন কাটতে থাকলো। ধীরে ধীরে গ্রামে ভূতের আতঙ্ক বাড়তেই থাকে। আজ কৃষ্ণ চতুর্দশী। সন্ধ্যা থেকে আকাশে চাঁদের আগমন। চারিদিকে চাঁদের আলোয় ঝকমক করছে। রাস্তায় একটাও জনপ্রাণী নেই। সারা গ্রাম নিস্তব্ধ। দূরে বাঁধের ধার থেকে ভেসে আসা শেয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বোধ হয় তখন মাঝরাত। সারা গ্রাম অঘরে ঘুমাচ্ছে। হরির পাশে শুয়ে হরেন। তার চোখে একটুও ঘুম নেই। তার একান্ত আপন হরি। হরি ছাড়া তার কেউ নেই। তার হরির কোনো ক্ষতি হতে সে দেবে না। হঠাৎ হরি ঘুম থেকে উঠে বসে। কি হলো হরি, উঠে পড়লি কেন? আমায় মেরে ফেলবে ও কাকা, আমায় মেরে ফেলবে কাকা, ও আমাকে ডাকছে কাকা। আমি আছি বাবা, ভয় নেই। আমি থাকতে তোর কিচ্ছু হতে দেবো না। হরিকে জড়িয়ে ধরে হরেন বসে রইল। বাইরে যেন কেউ ঘোরাঘুরি করছে। তার হুঙ্কার ছড়িয়ে পড়েছে চারিদিকে। আতঙ্কে কেঁপে উঠছে হরি।
তখনই হরেনের মনে পড়ল আজ কৃষ্ণ চতুর্দশী, মানে কালী পূর্ণিমা। আজ পেরিয়ে গেলে কাল ওই অশরীরীর শক্তি আরও বেড়ে যাবে। যদি আজ কেউ গিয়ে মহারাজের কথা মতো বট গাছে পেরেক পুঁতে দেয় তাহলে, কিন্তু তাতে তো তার প্রাণও যেতে পারে। তাই যা, হরির জন্য ও নিজের প্রাণও বাজি রাখতে পারে। একটু পরে হরি ঘুমিয়ে পড়লে হরেন তার মাথার সামনে একটা গীতা রেখে দিল। তারপর একটা লোহার পেরেক আর একটা হাতুড়ি নিয়ে বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছে। পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না হরেনের। মনে তার আজ একটুও ভয় নেই। সেসব জেনে বুঝেই নিজের প্রাণের বলিদান দিতে যাচ্ছে। গ্রামের রাস্তা শেষ করে হরেন চলল বাঁধের রাস্তা ধরে ওই শ্মশানের দিকে। ঝোপঝাড় থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। বাঁধ থেকে নেমেই কিছুটা দূরে সেই শ্মশান, সেই বট গাছ। হরেন এগিয়ে গিয়ে পৌঁছালো শ্মশানে। গাছের ছায়াতে চারিদিক অন্ধকার। এবার যেন হরেনের বুকটা কেঁপে উঠল ভয়ে। তবুও সে পিছু হরল না। এমন সময় হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। আর রক্ত হাসিতে কেঁপে উঠল চারিদিক। ফিরে যা বলছি, আর যাস না, তাহলে আজ তোর শেষ দিন হবে। আজ আমার শেষ দিন, সেই ভেবেই আমি বেরিয়েছি। আমি কিছুতেই পিছু হটবো না। তাই নাকি? ঠিক আছে, চল তোর সাধ পূরণ করে দিই তাহলে। ছায়ামূর্তিটি হাসতে হাসতে হরিণের একদম কাছে চলে এসেছে। এমন সময় কোথা থেকে সামনে এসে দাঁড়ালো চক্রবর্তী মশাই। তুই আবার এসেছিস? তোর এখনো শিক্ষা হলো না? জীবনে মরণে তোকে আমি কোথাও ছাড়বো না। দেখি এখনো কত শক্তি আছে তোর মধ্যে। আয় আয়। ছায়ামূর্তিটি চক্রবর্তী মশাইকে টেনে নিয়ে চলে গেল। দূর থেকে চক্রবর্তী মশাইয়ের আওয়াজ ভেসে আসছে, হরেন তুমি কাজটা সম্পন্ন করো, তাড়াতাড়ি করো হরেন। হঠাৎ যেন হরেন স্তম্ভিত ফিরে পেল। সে তাড়াতাড়ি বট গাছের কাছে গেল। পেরেকটা নিয়ে বট গাছে লাগিয়ে সজোরে একটা হাতুড়ি ঘা মারল। সাথে সাথে চারিদিক যেন থমথমে হয়ে গেল, শান্ত, একদম শান্ত। হঠাৎ হরেনের চোখটা বট গাছের পাশে যেতেই চমকে উঠল হরেন। পাশে পড়ে আছে চক্রবর্তী মশাইয়ের মৃতদেহ। চক্রবর্তী মশাই তাহলে হরেনের আগেই এখানে এসেছিল আর নিজের জীবন দিয়ে গ্রামটা বাঁচিয়ে দিয়ে গেল। হরেন গ্রামে ফিরে লোকজন সবাইকে খবর দিল। চক্রবর্তী মশাইয়ের দেহ সৎকারের কাজ সম্পন্ন হলো। তারপর থেকে আর ওই অশরীরীর উপদ্রব দেখা যায় না। মহাদেব মহারাজের আর আসার প্রয়োজন হয়নি। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।